মধু আর ফুয়াদ ওদের বাসা থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। বাড়ির সামনে আসার আগেই মধু ফুয়াদকে থামাতে বলেছে। সাবরিনা নেমেই বাড়ির পথে হাঁটা ধরেছে। পিছু রয়ে গেছে মধু। ওর এখন একটুও ফুয়াদকে রেখে যেতে ইচ্ছে করছে না, কেমন জানি ভয় করছে। মন বলছে চলে গেলে ফুয়াদকে ও হারিয়ে ফেলবে। এমন অদ্ভুত ভয়ে মন কু কেন ডাকছে ও জানে না। ফুয়াদ গাড়ি থেকে নেমে ওর দিকে চেয়ে আছে, আর মধু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি হলো, থ মেরে দাঁড়িয়ে আছো কেন? যাও, বাড়ি আসার জন্য তো পাগল হয়ে গেছিলে। এখন তো তোমার খুশির সময়, আমার জ্বালাতন থেকে মুক্তি পাচ্ছ। মধু অন্ধকারে ছল চোখে তাকালো ফুয়াদের দিকে। অন্য ফ্ল্যাট থেকে আলোর ঝামটায় ফুয়াদের মুখ একটু একটু দেখা যাচ্ছে। মধু আহত চোখে ওর দিকে তাকিয়ে আছে। ফুয়াদ ওর টলমল চোখ দেখে ওর হাত ধরে টেনে ওর কাছে এনে গাল মুছিয়ে দিয়ে বলে, মা, কাঁদছো কেন? এত সহজে আমি তোমাকে মুক্তি দেবো ভেবেছ? যতদিন আমার শ্বাস চলবে আমি তোমায় এইভাবেই জ্বালাতন করেই যাব, আর তোমাকে তা সহ্য করতেই হবে। আমার হাত থেকে তোমার নিস্তার নেই। মধু ওর কথা শুনে হেসে ওঠে। ফুয়াদ বলে, রাত 12টায়ও লাইট অন করা? তোমাদের এলাকার মানুষ কি এরা ডাকাত নাকি? মধু ফুয়াদের বুকে মাথা রেখে বলল, আমার ভয় করছে। কেন? আপনি পরিবর্তন হয়ে যাবেন না তো? দূরে চলে গেলে যদি ভালোবাসাও কমে যায়? তাহলে চলো আবার ফিরে যাই। সম্ভব হলে তাই করতাম। আমার আপনাকে ছাড়া থাকতে খুব কষ্ট হবে। আপনি কিন্তু মিতুল আপুর থেকে দূরে থাকবেন। এত ভয়? আমি কি স্বপ্ন দেখছি? মজা নেবেন না। কারো ভালোবাসা নিয়ে মজা নেওয়া ভালো কথা নয়। মজা কোথায় নিলাম? আমি তো হতভম্ব হচ্ছি। এই ভালোবাসা এতদিন আড়াল করে এখন দেখি আমায় লোভ দেখাচ্ছ তুমি। তুমি তো ভারী দুষ্ট। এখন তোমায় রেখে যেতে আমার কতটা কষ্ট হয় জানো? মধু ফুয়াদের বুকে লেপ্টে থেকেই বলল, আমারও তো অনেক কষ্ট হবে। ফুয়াদ মধুকে নিজের বুকে থেকে উঠিয়ে ওর গাল দু হাতের বন্ধনে আবদ্ধ করে বলল, এবার যাও, তোমার ভাই বা বাবা আমাকে পেলে কি করবেন আল্লাহ জানেন। আপনার কি মনে হয় তারা আপনার সাথে আমাকে বিয়ে দেবে? দিবে না কেন? আমার মতো যোগ্য হ্যান্ডসাম মেয়ের জামাই আর একটা কোথাও পাবে? মধু ওর কথা শুনে খিলখিলিয়ে হেসে ওঠে। ফুয়াদ ওর হাসির শব্দ শুনে বলে আবেশিত কণ্ঠে, এমনভাবে বিদায় দিচ্ছ যেন আর দেখা হবে না। এটাই আমাদের শেষ সাক্ষাৎ। মধুর বুক ধক করে উঠল। ও ফুয়াদের মুখ চেপে ধরে বলল, এমন কথা বলবেন না। আমার মনটা এমনিতেই কু ডাকছে। আপনি সাবধানে যাবেন। আচ্ছা যাও, খালা শাশুড়ি ডাকছে ওই যে। মধু দেখলো বাসার সামনে থেকে খালামণি হাত নাড়িয়ে ডাকছে। মধু সেদিকে থেকে অসহায় মুখ করে তাকালো ফুয়াদের দিকে, তারপর বলল, আপনি যান, তারপর চলে যাব। ফুয়াদ ওর কপালে চুমু দিয়ে বলল, তোমার যাওয়ার দৃশ্যটা মিস দিতে চাই না। তুমি আগে যাও, আমি তারপর চলে যাব। মধু একটা ব্যথিত শ্বাস ফেলে হাঁটা ধরল। পেছন থেকে ফুয়াদ ওর হাত আটকে ধরল। মধু তাকালো ফিরে ওর দিকে, বলল, কি আমার জন্য অপেক্ষা করবে তো? করব? থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ। খুব শীঘ্রই আসছি তোমায় একেবারে নিয়ে যাওয়ার জন্য। আই উইল ওয়েটিং ফর ইউ। ফুয়াদ মধুর হাতটা ছেড়ে দিল। মধু ধীর পায়ে বাসার দিকে এগিয়ে গেল। একটু পর পর পিছু ফিরে দেখছে। ফুয়াদ ওর দিকে চেয়ে আছে। ওর ফুয়াদকে ছেড়ে যেতে বুকটা ফেটে যাচ্ছিল। ফুয়াদের কাছাকাছি থাকার জন্য কত বাহানা করেছে। সেভাবে থাকা গেলে কত ভালো হতো। ওর হাত পা ভয়ে কাঁপছে। প্রোটেক্ট করার জন্য ওর পাশে ফুয়াদ নেই। বাবা ওকে কি করবে কে জানে। খালামণি বাবার হাত থেকে বাঁচাতে পারবে তো? ও বাসার সামনে খালামণির পাশে এসে দাঁড়িয়ে আরেকবার ফুয়াদের দিকে তাকালো গভীর দৃষ্টি মেলে। ফুয়াদ হাত নাড়িয়ে বাই দিয়ে গাড়ির দরজা খুলছে। ওর চোখ বেয়ে গলগলিয়ে জল পড়ছে। ওর মন চাচ্ছে ছুটে ফুয়াদের বুকে ঝাঁপিয়ে পড়ে বলতে, আমাকে একা ফেলে যাবেন না, আমি থাকতে পারবো না। কিন্তু মধু কিছু বলতে পারলো না। ওর চোখের সামনে ফুয়াদ গাড়িতে উঠে শো করে চলে গেল দৃষ্টির বাইরে। ফুয়াদের গাড়িটা চোখের আড়াল হতে মধু ডুকরে কেঁদে উঠল। সাবিনা মধুর কান্নার শব্দে চমকে উঠল। মেহেরিমা। মধু সাবিনাকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল। খালামণি, আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। ও কেন চলে গেল? আমি কিভাবে থাকবো? পাগলি, ও তো একেবারে চলে যায়নি, আবার আসবে। চল ভেতরে চল। আমার ভয় করছে। দেখো, হাত কাঁপছে। আমি আছি না, ভয় পাচ্ছিস কেন? জানি না, আমার ভয় করছে খুব। তুমি সামাল দিতে পারবে তো? অফকোর্স, চল তো। টেনে গেটের ভেতরে এলো সাবরিনা মধুকে নিয়ে।
দারোয়ান এত রাতে মধুকে দেখে চমকে উঠল। দীর্ঘদিন পর বাড়ির মেয়ে বাড়ি ফিরেছে। তিনি চোখ বড় বড় করে তাকিয়ে রইল। মধু সালাম ও কেমন আছেন জিজ্ঞেস করলো তাকে। তিনি উত্তর দিতে পারল না বিস্ময়ে। এত রাত হলেও সবাই এখনো সজাগ আছে। মধু আর সাবরিনাকে কষ্ট করে সদর দরজায় নক করতে হলো না, দরজা খোলাই ছিল। ওরা ভেতরে ঢুকে গেল। সবাই সজাগ। মধুর মা সানজিদাহ মধুকে পেয়ে জাপটে ধরে কান্না করে দিল। মধু নিজেও কান্না করলো এতদিন পর মাকে পেয়ে। মায়ের কাছ থেকে ছাড়া পেতেই মধু ভয় ভয় চোখে তাকালো বাবার দিকে। এদিক ওদিকে চেয়ে ভাইকে খুঁজলো, ভাই নেই। ও একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। মধু বাবার ধমক বকা খাওয়ার জন্য নিজেকে সামলাচ্ছে, কিন্তু ওকে অবাক করে দিয়ে তিনি বললেন, মেহেরিনা, নিজের রুমে যাও, অনেক রাত হয়েছে। মধু হতবুদ্ধির চোখে বাবার দিকে তাকালো। বাবার শান্ত গলার কথা শুনে ও থমকে গেছে। ও নিজের বাবাকে নিজেই যেন চিনতে পারছে না। বিস্মিত নয়নে বাবার গম্ভীর মুখের দিকে তাকিয়ে আছে। মাহতিম হোসেন বলেই নিজের রুমে চলে গেলেন। মধু অবাক স্বরে নিজের মাকে বলল, মাম্মা। বাপি আমাকে বকলো না? সানজিদাহ বেগম মধুর হাত ধরে বললেন, চল কিছু খাবি, কত শুকিয়ে গেছিস। কেন পালিয়েছিলি? কত কষ্টে কেটেছে আমার দিন জানিস? আমি তো আগে থেকে মোটা হয়েছি, তুমি মিথ্যা বলছো কেন? সানজিদাহ বেগম থতমত খেয়ে গেলেন। মেয়ের স্বাস্থ্য ভালো হয়েছে এটা ঠিক, কিন্তু তাই বলে মেয়েকে এতদিন পর পেয়ে একটু আহ্লাদ করে কিছু বলতেও পারে না। মধু মায়ের হাত ধরে বলল, মাম্মা, আজ আমার এঙ্গেজমেন্ট ছিল, আমি কি না খেয়ে থাকবো? আমি খেয়ে এসছি, এখন রুমে যাই। কি বললি তুই? মধু লাজুক মুখ করে হাত উঁচু করে হাতের আংটি দেখিয়ে বলল, আংটিটা কেমন বলো তো? এটা কিসের আন্টি? আমার এঙ্গেজমেন্ট রিং। আম্মা, সুন্দর না? সানজিদা বেগমের চোখ মুখ রাগে লাল হয়ে উঠল। তিনি রাগী কণ্ঠে সাবরিনাকে বললেন, এসব কি বলছো? এসব কি সত্য? সাবরিনা সানজিদা বেগমকে বললেন, ওর মাথা খারাপ হয়ে গেছে, কি সব বলছে, তোমাকে রাগাতে চাইছে। ওর কথা কানে নিও না তো। মেহেরিমা রুমে যা তো ফাজলামু বাদ দিয়ে। মধু কিছু বলতে গিয়েও থেমে গেল। ও নিজের রুমে এলো অনেকদিন পর। যেমন রেখে গিয়েছিল তেমনই আছে। পুরনো ফোনটা হাতে পেল কতদিন পর। ও ফোনটা হাতে নিল। ওয়ালপেপারে ফুয়াদের হাসি মাখা একটা ছবি ভেসে উঠল। মধু ফুয়াদের নাম্বারে বাসায় ঢুকে কল দিতে চেয়েছিল, কিন্তু ফুয়াদ তো ড্রাইভিং আছে, তাই কল দেওয়া থেকে বিরত ছিল। ক্লান্ত শরীরে শুয়ে পড়তে ঘুমিয়ে যায়। সকাল হতে ও কল লাগায় ফুয়াদের নাম্বারে, কিন্তু কল ঢুকছে না, নাম্বার বন্ধ বলে। ও 2-3 বার কল দিয়ে ফেলে। তখনই বাইরে থেকে ভাইয়ের চিৎকার আওয়াজ ভেসে আসে। ওর নাম ধরেই ডাকছে। মধুর পিল চমকে উঠে ফোন বিছানায় ফেলে দৌড়ে বাইরে আসে। ওর বুকের ভেতর ধুকপুক করছে ভয়ে। ভাইয়ের সামনে দাঁড়ানোর সাহস নেই, কিন্তু না বের হয়ে উপায় নেই। মধু মামুনের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মামুন ঠাস করে মধুর গালে থাপ্পড় মারল। এত জোরে থাপ্পড় মেরেছে যে মধুর পাশেই ওর মা দাঁড়িয়েছিল, তার ওপর গিয়ে পড়ল। মামুন এগিয়ে এসে মধুর চুলের মুঠি ধরে রাগে হিসিয়ে বলল, প্রেমিকের বাড়ি গিয়েছিলে না? আমাদের সবার মান সম্মান নষ্ট করে প্রেমিকের বাড়ি থেকে আসলি। আনতে গেলাম তখনও আসলি না। কত বড় কলিজা তোর, হ্যাঁ? আজ তোর কলিজা একদম টেনে ছিড়বো আমি। বলেই মামুন আরেকটা থাপ্পড় মারতে চাইল মধুকে। মাহতিম হোসেন এগিয়ে এসে ছেলেকে আটকে টেনে সরিয়ে আনে মেয়ের কাছ থেকে। মামুন চিৎকার চেঁচামেচি করে বাসা মাথায় তুলে নিয়েছে। সাবরিনা এখনো ঘুমে। সে জানেই না বাসায় কি ঝড় বয়ে যাচ্ছে। মধুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে সানজিদা বেগম। মধু শব্দ করে কাঁদতে পারছে না। ওর চোখ দিয়ে অধরে অশ্রু ঝরছে, মাথা ভন ভন করছে। এত জোরে থাপ্পড় দিয়েছে যে ওর গালের অবস্থা শেষ। তার উপর চুলের টানে মাথা ঘোরাচ্ছে ভন ভন করে। ও মায়ের কাছে চোখ বন্ধ করে মাথা ঠেকিয়ে চোখের জল ফেলছে। তিনি নিজের ভাই বোন সবার সাথে বেরোতে যাওয়া বা রেস্টুরেন্টে খেতে যাওয়া নিয়ে অনেক পোস্ট করত। এক পোস্টে ফুয়াদকে দেখে প্রথম দেখায় মধু ক্রাশ খেয়ে যায়। পোস্টে ট্যাগ করা থাকে সবার আইডি। সেখান থেকে মধু ফুয়াদের আইডি স্ক্রল করে। তিন্নিকে জিজ্ঞেস করতে চেয়েও করে না, করলে ওকে আবার পচানো শুরু করতে পারে। কারণ মধুকে সবসময় নিজের ভাই নিয়ে অনেক কথা বলতো তিন্নি, গর্ব করে। মধু তখন ডোন্ট কেয়ার ভাব নিত। এখন ওর ভাইয়ের উপর ক্রাশ খেয়েছে জানলে সর্বনাশ হবে। তাই সরাসরি এসব না জিজ্ঞেস করলেও এ নিয়ে বেনিয়ে অনেক কথাই জিজ্ঞেস করে। ও বাসা থেকে পালানোর মাসখানেক আগে ঘটনা এটা। মধু প্রতিদিন ফুয়াদের আইডি চেক করত। পালানোর 3 দিন আগে ফুয়াদের ঘুরতে যাওয়ার কয়েকটা ছবি সামনে আসে।
সেখান থেকে একটা ব্ল্যাক শার্ট পরা ছবি ওর খুব পছন্দ হয়। একটু পর পর ছবিটা ও দেখতে থাকে, ওর আইডিতে ঢুকে সেটা সেভ করে ওয়ালপেপারে দিয়ে রাখে বিরক্ত হয়ে, যাতে ফোন ধরলে বিনা কষ্টে দেখা যায়। পালিয়ে যাবার পর যখন বাস থেকে নেমে ও সাহায্যের জন্য গাড়ির কাছে ভূতে ভয় নিয়ে ভীত হয়ে গিয়ে ফুয়াদকে দেখে, বিস্ময় হতভম্ব হয়ে যায়। ও ফুয়াদকে দেখে ভেবেছিল হয়তো তিন্নির সাথে আছে, কিন্তু আশেপাশে তিন্নিকে না পেয়ে তখন একমাত্র ভরসার মানুষ ফুয়াদকে বুঝেছিল। ফুয়াদের প্রতি ওর একটা দুর্বলতা এসে গিয়েছিল, সেটা ভালোবাসা না হলেও পছন্দের মানুষ বলে ধরা যায়। তার সাথে প্রথম দেখায় এক মেয়েকে ক্রাশের সাথে লেপ্টে থাকতে দেখবে কল্পনাও করেনি। এই পালানোর টেনশনের মাঝেও মধুর ঈর্ষা হতে লাগে। ওর সামনে একটা অপরিচিত ছেলে এসে দাঁড়ায়, ওকে কিছু জিজ্ঞেস করে। ও তার দিকে খেয়াল না করে ফুয়াদের দিকে এগিয়ে যায়। ফুয়াদ আর মিতুলের ধরা হাতের দিকে রাগে দৃষ্টিতে চেয়ে থাকে। ফুয়াদকে সরাসরি জিজ্ঞাসা করতে চেয়েও করে না। ও ফুয়াদকে চিনে সেটা মধু গোপন রাখে, আর তিন্নির কথাও গোপন রাখে ইচ্ছাকৃতভাবেই। কিন্তু ওর উদ্দেশ্য থাকে যেভাবেই হোক ওদের সাথে বাসায় যাওয়া। তাই হয়ও ফুয়াদের দিকে চেয়ে মিতুলের সাথে কথা বলে, কিন্তু মিতুলের পাত্তা পায় না, কেমন অহংকারী গলায় কথা বলে। ও বাসায় যাওয়ার পর থেকে ফুয়াদের মনোযোগ চেয়েছে অনেকবার, কিন্তু পায়নি। তারপর যখন ফুয়াদ আর মিতুলের বিয়ের কথা শুনে ওর ছোট মনটা ঠাস করে ভেঙে যায়। খুব কষ্ট হয় পছন্দের মানুষটির সাথে আরেকজনের বিয়ের কথা শুনে, কার না খারাপ লাগবে। মধু ফোনের রিংটনের চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসে, দেখে ওর ফোনটা বেজে চলেছে। ও ভাবে ফুয়াদ কল দিয়েছে, কিন্তু কাছে গিয়ে হতাশ হয় সমুদ্রের নাম্বার দেখে। ও ফোন রিসিভ করে কানে নেয়। হ্যালো মধু, কেমন আছো? ও পাশ থেকে বলে ওঠে। মধু বলে, এই তো ভালো, আপনি কেমন আছেন? ছোট এখনো বাসায় ফিরে নাই। ও কি তোমাদের ওখানে আছে নাকি? এতবার কল দিলাম, বন্ধ বলছে নাম্বার। ওর সাথে একটু কথা বলে দিতে পারবে? আসলে সত্যি বলতে মা ঝামেলা করছিল ওর জন্য। মধুর বুক ধক করে ওঠে আতঙ্কে। ফুয়াদ বাসায় ফিরেনি মানে কি? 9টা বেজে গেছে, রাতেই তো ফিরে যাওয়ার কথা। মধুর শরীর কাটা দিয়ে উঠল ভয়ে। ও ভয়ার্ত কণ্ঠে বলল, কি বলছেন? এখনো ফিরে নাই মানে কি? উনি তো আমাদের পৌঁছে দিয়ে বেরিয়ে পড়েছেন। আমার সাথে আর কোনো যোগাযোগ হয়নি সকাল থেকে। আমিও তার নাম্বার বন্ধ পাচ্ছি। হোয়াট? ছোট তাহলে গেল কোথায়? চিন্তিত গলায় বলল সমুদ্র। মধু ফুপিয়ে কেঁদে উঠল। ওর ভয় লাগছে ফুয়াদের কোনো বিপদ আপদ হলো না তো। গতকাল থেকে ও নানান দুশ্চিন্তায় মনটা বারবার কুডাকছিল। তাহলে কি সেটাই সত্য হলো? মধু কান্না দমকায় কথা বলতে পারছে না। সমুদ্র নিজেই আবার বলল, আরে আরে কাঁদছো কেন? ছোট হয়তো জরুরি কাজে কোথাও আটকা পড়ে গেছে। ও কি কাজ করে জানোই তো, কখন কোন কাজে কোথায় চলে যায় কাউকেই জানায় না। ফোনটাও হয়তো এজন্য এখন বন্ধ। শোনো, তুমি টেনশন করো না, ছোট একদম ঠিক আছে বলে আমার বিশ্বাস। সত্যি? একদমই তাই। রাখছি এখন, আর একদম টেনশন করে চোখের জল ফেলবে না। সমুদ্র ফোন কেটে দিল। মধু একের পর এক কল দিতে লাগলো ফুয়াদের নাম্বারে, কিন্তু বারবার ফোন সুইচ অফ বলছে। ও কল দিল তিন্নিকে। তিন্নি ওকে সান্ত্বনা দিল, কিন্তু মধু শান্ত হতে পারল না। ফুয়াদের সাথে কথা না বলা পর্যন্ত ও শান্ত হতে পারবে না। দরজা ধাক্কার শব্দে মধু চমকে চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে দরজা খুলল। সাবরিনা মধুর দিকে চেয়ে চিন্তিত কণ্ঠে বলল, মামুন তোমার গায়ে হাত তুলেছে? খালামণি, ফুয়াদের সাথে যোগাযোগ করতে পারছি না। বিজি হয়তো। ও বাসায়ও যায়নি। ওনার কোন বিপদ হলো না তো? আবার খুব ভয় করছে। বাপি ভাই কোনোভাবে তার আসার খবর পায়নি তো? কণ্ঠ কাঁপছে ভয় মধুর। মুখে বললেও চাইছে ওর দুশ্চিন্তা যেন মিথ্যে হয়। ভাইয়া যে পরিমাণ রেগে আছে, ফুয়াদকে কাছে পেলে না জানি কি করে বসে। আল্লাহ রক্ষা করো। তুমি অযথাই টেনশন করছো, এমন কিছু হয়তো হয়নি। পজিটিভলি ভাবো, নেগেটিভ চিন্তা বাদ দিয়ে। মধু চুপ করে দাঁড়িয়ে আছে। সাবরিনা ওর গালে হাত দিয়ে বলল, ইস, 5 আঙুলের দাগ পড়ে গেছে। আমার এত বেলা করে ঘুমানো উচিত হয়নি। তোমাকে সেভ করব বলে মার খাওয়ালাম। ইটস ওকে খালামণি, বাপি আমায় সেভ করেছে, যেটা আমার জন্য অনেক বেশি অবাকের। বাবার এত শান্ত স্বাভাবিক আচরণ দেখে আমি চিন্তিত হয়ে পড়েছি। তিনি গতকাল থেকে আমাকে বিস্মিত করে তুলছে ক্ষণে ক্ষণে। তার তো এতটা শান্ত থাকার কথা নয়। মেয়ন তো প্রাণ, এতদিন পর মেয়েকে পেয়ে হয়তো রাগ ভুলে ইমোশনাল হয়ে পড়েছে।
বাপি কখনোই মেয়ে অন্তঃপ্রাণ ছিল না, তার প্রিয় সন্তান ভাইয়া। এত রাগ আমার সোনাটার। দুলাভাই তোকে খুব ভালোবাসে। খালামণি, তুমি এখন যাও, আমার ভালো লাগছে না কথা বলতে। আচ্ছা যাচ্ছি। তুই কি ওই বাসায় কথা বলছিস? কোন বাসায়? আরে ফুয়াদের বাসার কারোর সাথে। সমুদ্র ভাইয়া কল দিয়েছিল, আর তিন্নির সাথে। ও আচ্ছা, টেনশন করিস না। খেয়েছিস কিছু? মাম্মা জোর করে খাইয়ে দিয়েছিল, তুমিও খেয়ে নাও। সাবরিনা চলে গেল। 2 দিন পর মধু ওর হাতের আংটির দিকে চেয়ে ফুয়াদের কথা ভাবছে আর বিড়বিড় করে কথা বলছে। আপনি কোথায় চলে গেলেন? আমাকে কি একটু মিস করছেন না? চোখের আড়াল হতেই হারিয়ে গেলেন, এমনটা তো কথা ছিল না। আমাকে অপেক্ষায় রেখে কোথায় চলে গেলেন? এই 2 দিন মামুন ওর সাথে খুব ভালো আচরণ করেছে। সেদিন মার দেওয়ার জন্য এসে সরি বলেছে, এক গাদা চকলেট এনে ক্ষমা চেয়েছে। মধু ভাইয়ের আচরণেও হতবাক। বাপি তো রাগ দেখায়নি, আর ভাই যাও দেখিয়েছিল এখন একদম শান্ত আর রং পরিবর্তন করে ফেলেছে। এত ভালো হয়েছে ও হজম করতে পারছে না। এদিকে ফুয়াদের কোনো খোঁজ পায়নি। প্রতিদিন সমুদ্র আর তিন্নির সাথে ওর কথা হয়। সমুদ্র 2 দিন ফুয়াদের খোঁজ খবর না পেয়ে ভয়ে আছে। থানায় মিসিং ডায়েরি দেওয়া হয়েছে। সমুদ্র ও মধুর বাপ ভাইকে সন্দেহ করছে। আজ তো বলল ও, মধু, তোমার ভাই আর বাপ আমার ছোটর কোনো ক্ষতি করে থাকলে আমি তাদের ছাড়বো না, মাথায় রেখো। মধু নিজেও ভাই আর বাপের আচরণে সন্দেহ প্রকাশ পেয়েছে। ফুয়াদকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার খুশিতে কি তারা এতটা ভালো হয়ে গেছে? তারাকে নিশ্চিত করে ফেলেছে মধু আর ফুয়াদের কাছে ফিরতে পারবে না। মধু তাদের জিজ্ঞাসাবাদও করতে পারছে না, আবার সহ্য করতে পারছে না। কারো মিষ্টি কথায় ও আর ভালো লাগছে না। মধুর চিন্তার সুতা ছিল কারো চিৎকারে। ও তাকিয়ে দেখলো ওর কলেজ ফ্রেন্ড সবাই এসে জড়ো হয়েছে। দৌড়ে এসে সবাই ওকে জড়িয়ে ধরে এটা ওটা জিজ্ঞেস করছে। ও এতদিন পর ফ্রেন্ডদের পেয়ে আনন্দিত হতে পারল না। মনে দুশ্চিন্তা ভয় ওকে ঘাট করে রেখেছে। সবাই চলে যাওয়ার পর মধু বেরিয়ে মাম্মার রুমের দিকে হাঁটা ধরল। মাম্মার রুমের কাছে আসতে ও কিছু কথা শুনে থমকে দাঁড়িয়ে পড়ল। ভেতর থেকে বাপি আর মাম্মার তর্ক বিতর্ক কানে এলো। কথা ওকে নিয়ে হচ্ছে। ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেল, কারণ কথা মূল টপিকস হচ্ছে ওর বিয়ে নিয়ে। দুজনেই বিয়ে নিয়ে তর্ক করছে। বাপি ওর বিয়ে ঠিক করে ফেলেছে, এটা নিয়ে মাম্মা বিরোধিতা করছে তার সাথে। মেয়ে এতদিন পর বাড়ি ফিরেছে, মেয়ের জন্য ওভাবে চলে গিয়েছিল, কোনো বিপদ হয়নি, এটা আল্লাহর কাছে শুক্রিয়া। তাই বলে ফিরে আসতেই তুমি আবার তাকে বিয়ে নিয়ে প্রেশার দেবে? আমার মেয়ের মতের বিরুদ্ধে আমি কোনো কিছু করতে দেব না তোমাকে। মুখে খুব কথা ফুটেছে। যাই ভাবো না কেন তুমি, এভাবে আর বিয়ে নিয়ে প্রেশার দিবে না মেয়েকে। আমি আর মেয়েকে হারাতে চাই না। মধু আর কিছু শুনতে পারলো না, দৌড়ে খালামণির রুমের দিকে এগিয়ে গেল। খালামণি তো বলেছিল বিয়ে নিয়ে আর জোর করবে না, তাহলে এসব কি? রাগে মধুর কান্না পাচ্ছে। খালামণি, কি হয়েছে? কাঁদছিস কেন? সাবরিনা অবাক হয়ে বলল। মধু সব খুলে বলল। সাবরিনা চমকে উঠল, সে নিজেও জানতো না এসব। আমি তো এসব কিছুই জানতাম না। তোকে নিয়ে আসার আগে আমি তো দুলাভাইয়ের সাথে কথা নিয়েছিলাম, তোর বিয়ে নিয়ে যেন ঝামেলা না করে। এসব কি হচ্ছে? এই পরিকল্পনা করেছে বলেই বাপি এত ঠান্ডা ছিল, আর ভাইও তাই এত সুন্দর ব্যবহার করছিল। আমি আছি তো, তুই টেনশন করিস না। তোর খালা আছে তোর সাথে, তোর মতের বিরুদ্ধে কিচ্ছু করতে দেব না আমি। খালামণি, আমি ফুহাদকে ভালোবাসি, ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। সাবরিনা মধুর মাথায় হাত বুলিয়ে বলল। তুই যা চাস তাই হবে। মধু গতবারের মতো এবারও ভাবছে পালিয়ে যাবে। ফুয়াদ নিখোঁজ হওয়ার 1 সপ্তাহ পেরিয়ে গেছে। আজ মধুর বিয়ে, ও জানেও না কার সাথে বিয়ে। ও ভাবছে সাফিন শয়তানটাই হবে। ওর বিয়ের শখ আমি ঘুচিয়ে দেব ভাবছে মধু। ফুয়াদকে পাওয়া যায়নি, কিন্তু ওর গাড়িটা পাওয়া গিয়েছে নদীর পাড়ে। তাতে সবাই সন্দেহ করছে ফুয়াদ গাড়িসহ এই নদীতে পড়েছিল। তারপর ফুয়াদ উঠতে পেরেছিল কিনা কেউ জানে না, কারণ ফুয়াদের দেহ পাওয়া যায়নি অনেক খুঁজেও। গাড়িটা পুলিশ উদ্ধার করেছে। সেই খবর পেয়ে নাফিসা বেগম স্ট্রোক করে বিছানায় পড়েছে। মধু ফুয়াদের খবর পাওয়ার পর নিজের বাপি ভাইয়ের সাথে চিৎকার চেঁচামেচি করেছিল, কারণ ওর মনে হয় এর পেছনে এরাই দায়ী। ফুয়াদ এই রাস্তায় এসে বিপদে পড়েছে, ওর কথা কেউ কানেই নেয়নি, উল্টো বিয়ের আয়োজন করেছে। মধুর মা বিরোধিতা করেছিল বলে তাকে বন্দি করে রেখেছে। সাবরিনাকেও বাসা থেকে বের করে দিয়েছে মাহতিম হোসেন, কারণ সাবরিনা বিয়ে নিয়ে ঝামেলা করছিল। কোনোভাবেই মধুর মতের বিরুদ্ধে বিয়ে হতে দেবে না তিনি।
বাপি কখনো খালামণির সাথে খারাপ আচরণ করেনি, সব সময় নরম আচরণ করত। এই প্রথম মধু খালামণির সাথে বাপির কঠিন রূপ দেখেছে। তারপর থেকে ওর জীবনটা নরকে পরিণত হয়েছে। সমুদ্র এর মাঝে পুলিশ নিয়ে বাসায় এসেছিল, বাপি ভাইয়াকে কিছুই করতে পারেনি। যথার্থ প্রমাণ ছাড়া তাদের পুলিশ থানায় নেবেন না, কারণ আমার বাপি ভাইয়ার ক্ষমতার জোর অনেক বেশি। মধু এখন বিশ্বাস করে না ফুয়াদের কিছু হতে পারে। ওর মন বলে ফুয়াদ একদমই ঠিক আছে। দেহ পাওয়া যায়নি বলে ওর মন আরো আশার আলো জ্বলছে। মধুর বাপি এবার আর রিস্ক নেয়নি। একজন মহিলা ধরে এনে মধুর রুমে রেখেছে, যিনি মধুর পাহারা দেয় 24 ঘন্টা। মধু তার সামনে সমুদ্রকে কল দেয়। এখন একমাত্র ভরসা সমুদ্র। বিয়ের খবর তাকে জানানো হয়েছে। মধু সমুদ্রের কাছে সাহায্য চেয়েছে এ বিয়ে থেকে ওকে বাঁচাতে। ও ফুয়াদকে ভালোবাসে। ফুয়াদের দেওয়া আংটি এখনো ওর হাতে জলজল করছে। ও ফুয়াদকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে মানতে পারবে না। সেরকম হলে আত্মহত্যা করবে, তবুও বিয়ে করবে না। সব শুনে সমুদ্রকে আশ্বস্ত করে ফোনে বলেছে, তুমি ভয় পেও না, আমি আছি। ফুয়াদের অনুপস্থিতি তোমার দায়িত্ব আমার। সমুদ্রের কথার উপর ভরসা করে মধু নিশ্চিন্তে আছে কিছুটা। সমুদ্র ঠিক ওকে বাঁচিয়ে নেবে। মধু নিজেকে সান্ত্বনা অনেকভাবে দিল, ভয় দূর হচ্ছে না। ফুয়াদ থাকতে ঠিক ওর ভয় কেটে যেত। দুনিয়া উল্টে পাল্টে হলেও ফুয়াদ ওর বিয়ে হতে দিত না। সমুদ্র কি পারবে বিয়ে আটকাতে? ও চিন্তায় বিছানায় শুয়ে পড়ল। রুমে থাকা মহিলাটা ওকে শুতে দেখে নিশ্চিন্ত মনে সোফায় বসলো। মধু তার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে আবার চোখ বন্ধ করে রইল। মধু চোখ খুলে নিজের পাশে দারুণ এক পোশাক দেখতে পেল। ও চোখ ডুলে উঠে বসতে রুমে থাকা মহিলাটা ওর দিকে ড্রেসটা দিয়ে বলল, ম্যাম, সাওয়ানে এই ড্রেস পরে আসেন। মধু উল্টে পাল্টে দেখলো, খুব সুন্দর একটা লেহেঙ্গা, রেড কালারের। ও কপাল কুঁচকে বলল। মধুর মনেই ছিল না আজ ওর বিয়ে। মহিলাটাকে মনে করে দিতে ও চিৎকার করে উঠল। বিছানায় শয়ে শয়ে নেকলেস সাজানো ডায়মন্ডের। ও দেখে রাগে চোখ ফিরিয়ে নিল। ফোন হাতে নিতেই ওর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সমুদ্র মেসেজ করেছে, সে নাকি নিজে আসছে ওকে নিতে। সমুদ্র লুকিয়ে এসে ওকে নিয়ে পালিয়ে যাবে সবার চোখে ধুলো দিয়ে। এবার বাসা থেকে বের হতে পারলে ফুয়াদকে খুঁজতে পারবে। মধু ফুয়াদের মুখটা মনে করে ওয়াশরুমে গিয়ে গোসল করলো। তারপর লেহেঙ্গা পরে এলো। ওকে রেড পুতুল লাগছে যেন। ফুয়াদের সাথে বিয়েটা হলে এই ড্রেসটা পরে ওর আনন্দের সীমা থাকতো না। নিজেই হয়তো সাজতে বসে যেত, কিন্তু এখন এই ড্রেসটা ওর কাছে কাটার মতো লাগছে। কিন্তু সমুদ্র কিছু একটা করবে সেই আশায় ও দাঁতে দাঁত চেপে সহ্য করছে সব। পার্লার থেকে আসা দুইজন মেয়ে মধুকে সাজাতে বসে গেল। মধু সেজে গুজে ফোন নিয়ে কল করছে সমুদ্রের নাম্বারে। আমি আসছি, তুমি নিশ্চিন্তে থাকো। ভয় জড়ানো কণ্ঠে বলল মধু। সমুদ্রকে বলল, আমি কিন্তু ভীতু নই মধু। আমি আপনাকে ভীতু বলিনি, কিন্তু ফুয়াদের মতো সাহসী তো আপনি নন, তাই না? মধু কল কেটে মায়ের সাথে একবার দেখা করার ট্রাই করেছে। এবার চলে গেল ও আর কোনোদিন ফিরে আসবে না। মায়ের মুখটা কি শেষবার না দেখেই চলে যাবে? ও বাইরে দেখে আত্মীয় স্বজন বলতে বাবার সব বড়লোক বন্ধু, বিজনেসের লোকগুলো এসে জড়ো হয়েছে। দেখলো মধু এক নজর নিচে তাকিয়ে মায়ের রুমের দিকে হাঁটা ধরলো। দুই হাতে লম্বা লেহেঙ্গা উঁচু করে ধরে। ও দেখলো ওর পেছনে ওকে নজর রাখা মহিলাটা আসছে। ও রাগী কণ্ঠস্বরে মহিলাটিকে বলল, আপনি আমার পিছু আসছেন কেন? মহিলা থতমত খেয়ে বলল, আপনার কোনো কিছু প্রয়োজন পড়ে নাকি তাই? রুমে যান, আমি আমার মাম্মার কাছে যাচ্ছি। মা মেয়ের মাঝে আপনি তৃতীয় ব্যক্তি হয়ে আসবেন না। মহিলাটা মুখ কালো করে ওর পিছু দাঁড়িয়ে রইল। মধু রাগে ফ্লোরে লাথি মেরে হাঁটতে লাগলো। ফাজিল মহিলা ওর পিছু পিছু এসে রুমের সামনে দাঁড়ালো। ও সিটকারি খুলে মহিলাটির দিকে চেয়ে বলল, দয়া করে ভেতরে আসবেন না, আমি মায়ের সাথে একটু একাকী সময় কাটাতে চাই। হাত জোর করে অনুরোধ করলো মধু, দাঁতে দাঁত খেচে। মহিলাটা মাথা দুলিয়ে আচ্ছা বলে দরজার সামনে শটান হয়ে দাঁড়িয়ে পড়ল। মধু ভেতরে প্রবেশ করে দরজা লক করে দিল। মহিলাটির সঙ্গে সঙ্গে দরজা ধাক্কা দিতে লাগলো। অনবরত ভাবছে, আমি এই রুমের ভেতর থেকে হয়তো পালিয়ে যাব, গাধি। মধু মহিলাটাকে গালি দিয়ে মায়ের কাছে গিয়ে বসলো। ওকে রুমে দেখে সাজিদা বেগমও চমকে উঠেছে। তুই রুমে আসলি কিভাবে?
অবাক গলায় বলল সানজিদা বেগম। মধু মায়ের বুকে মাথা রেখে বলল, মাম্মা আমি আবার পালিয়ে যাব। কি বলছিস এসব? পালিয়ে তো গিয়েছিলি, ফিরে এসেছিলি কেন? ফুহাদ বলেছিল বাবার সামনে আমাকে বিয়ে করে নিয়ে যাবে। ফুয়াদকে? আমি ফুয়াদকে ভালোবাসি মাম্মা। তিন্নির ভাই ফুয়াদ। আমি যে বাসায় গিয়ে উঠেছিলাম সেই বাসার ছেলে। ফুয়াদও আমাকে অনেক ভালোবাসে আম্মা। বলতে বলতে মধু প্রথম দিনের মতো হাত উঁচু করে অনামিকা আঙ্গুলের আংটিটা সানজিদা বেগমকে দেখিয়ে বলল, আমার এঙ্গেজমেন্ট রিং আম্মা ও পরিয়ে দিয়েছিল। বলেই লাজুক হাসল মধু। সানজিদা বেগম চোখ ভরা বিস্ময় নিয়ে তাকিয়ে আছে মধুর দিকে। মধু একে একে সব খুলে বলল তাকে। তিনি সব শুনে কথা বলতে পারলেন না কিছুক্ষণের মধ্যে। যখন বললেন তখন তার কণ্ঠে এলো একরাশ ভয়। তোর বাপি জানলে তোকে মেরেই ফেলবে। বাপি জানবে না। তুই পালাতে পারবি না, কিন্তু যদি পারিস আর ফিরে আসিস না। পারবো আম্মা। সমুদ্র ভাইয়া আসছে আমাকে নিতে। ফুয়াদের সাথে বিয়ের পর উনি আবার ভাসুর হবে। ফুয়াদ কি বেঁচে আছে? অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছিস? বেঁচে আছে আম্মা, এভাবে বলো না। আমি খুব আশা নিয়ে আছি ও বেঁচে আছে। দেখো হঠাৎ করেই ফিরে এসে সবাইকে চমকে দেবে। মধু মায়ের সাথে কথা শেষ করে বেরিয়ে এলো। দেখলো মহিলাটি এখনো থমেরে দরজার মুখেই দাঁড়িয়ে আছে। মধু বের হয়ে রুমের দিকে হাঁটা ধরলো। মহিলাটি আবার ওর পিছু নিল। ও বুঝতে পারছে না এই মহিলাটিকে নিজের কাছ থেকে সরাবে কি করে। এই মহিলা এইভাবে আঠার মতো ওর পিছু লেগে থাকলে ও পালাবে কি করে। উফ, কিছুই মাথায় আসছে না। কিন্তু যেভাবেই হোক না কেন ওনার মনোযোগ সরাতেই হবে, না হলে আমার পালানো এই মহিলাই বানচাল করে ছাড়বে। এমন খাটাস মহিলা বাপি কোথা থেকে এনেছে আল্লাহ তাআলা জানেন। মধু বিছানায় পা ঝুলিয়ে বসে আছে। হঠাৎ দুজনে মেয়ে আসলো রুমে। এদেরও চিনে, বাপের ক্লোজ ফ্রেন্ডের মেয়ে। তারা এসে মধুর দুহাত দুজনে ধরে নিচে নিয়ে যাবে বলে। মধু আতকে উঠে দাঁড়ালো। সবার মাঝে চলে গেলেও পালিয়ে যাবে কি করে। ওর চোখে মুখে ভয় প্রকাশ পেল। মধু কি করবে ভেবে বলল, আমি একটু ওয়াশরুমে যাব। দুজনে হাত ছেড়ে দিল। মধু ওয়াশরুমে এসে ফোন করলো সমুদ্রকে, কিন্তু সমুদ্র ফোন রিসিভ করছে না। মধুর এখন গলা ফাটিয়ে চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। ওর চোখে জল ভিজে উঠল। বারবার সমুদ্রের নাম্বারে কল করতে লাগলো, কিন্তু ফোন রিসিভ করছে না সমুদ্র। এবার ফোন বন্ধ বলল। ওর নিজেকে এবার অসহায় লাগতে শুরু করলো। বাইরে থেকে দরজার শব্দ আসছে, ও দরজা খুলছে না। ও বের হবে না। বের হলে আরেকজনের নামে কবুল পড়তে হবে। ভাবতেই ওর কেমন শরীর কাটা দিয়ে ওঠে। মেহরিমা, দরজা খোলো। বাবার কর্কশ আওয়াজ কানে আসতেই মধুর পিলে কেঁপে উঠল। মধু কত সময় ধরে ওয়াশরুমের দরজা আটকে আছে জানে না, জানতেও চায় না। মেহরিমা, দরজা খোল। দরজা ভেঙে ঢুকতে বেশি সমস্যা হবে না আমাদের, কিন্তু আমি শান্তি বজায় রাখতে চাইছি। মধু চোখ ভর্তি অশ্রু নিয়ে দরজা খুলে দিল। কান্না করে সাজ নষ্ট করে বিশ্রী অবস্থা হয়ে গেছে। নতুন করে ওকে সাজাতে বলে মাহাতিম হোসেন চলে গেলেন। একটু পর মেয়ে দুটোর সাথে মধুকে নিচে আসতে হলো। জোর জবরদস্তি করে ওকে নিচে নিয়ে এসেছে। নিচে এসে মধুর চোখ আটকে গেল বাপি ভাইয়ের সাথে দাঁড়িয়ে থাকা মানুষটার উপর। ওর চোখ কচলে সামনে তাকাচ্ছে। এভাবে কিভাবে দাঁড়িয়ে আছেন উনি? বাপি আর ভাইয়া ওনার সাথে হেসে হেসে কি কথা বলছে। মধুর চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে উঠল।